একেবারে খাদের কিনারায় চলে এসেছে ইরান। যে কোনো মুহূর্তে আমেরিকার আগ্রাসন ঘটে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরানের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে, বিরোধী রাজনৈতিক দলের সেখানে ভবিষ্যৎ কি এবং আন্তর্জাতিক কূটনৈতিক জটিল সমীকরণ নিয়ে আজ আলোচনা করছি। সঙ্গে অবশ্যই থাকবেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। 1989 তিনি ইরানের ক্ষমতার কেন্দ্রে চলে আসে এবং তার অধীনেই ইরান হয়ে ওঠে একটি ইসলামিক প্রজাতন্ত্র, যার ভিত্তি গঠন হয়েছিল 1979-এ ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে। সেই সময় ইরানে ঘটে যায় একটি বড় রাজনৈতিক পরিবর্তন। সেই সময় ক্ষমতায় ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলাভি। তাকে ক্ষমতাচ্যুত করে ইসলামিক বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইসলামিক রিপাবলিক। এই বিপ্লব শুধু শাসন ব্যবস্থা বদলায়নি, পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ। একটা সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বের। অনেকে জানেন না, ইরান এবং ইসরায়েল দুটো দেশ ছিল রীতিমতো বন্ধুর মতন। 1979-এর আগেকার কথা। সেই সময় উভয় দেশ তাদের প্রতিরক্ষা, প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা সমস্ত কিছু ছিল। কিন্তু যখনই ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত হয়, তারপর থেকেই পুরো পরিবর্তিত হয়ে যায় দুটো দেশ। বর্তমান সময় আপনারা সবাই জানেন যে একে অপরের খুন কাঁপিয়ে আসা যাকে বলে। 2023 সালে শাহের পুত্র রেজা পাহলাভি ইসরায়েল সফর করেন, যা ইরানের বিরোধী মহলের মধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়ে যায়। কেউ এটিকে কৌশলগত পদক্ষেপ বলেন, আবার কেউ এটা বলে যে বিরোধী ঐক্যের পথে এটা বড় ধরনের বাধা। ইরানের বিরোধী দল একক প্ল্যাটফর্মে একত্রিত নয়। কেউ চায় সংবিধানের সংস্কার, কেউ আবার চায় সম্পূর্ণ শাসন ব্যবস্থার পরিবর্তন, আবার কেউ বলে যে আমাদের গণভোট প্রয়োজন, কেউ আবার বলে আমাদের রাজতন্ত্র প্রয়োজন। তারা বলে যে পুনর্প্রতিষ্ঠা করতে হবে আগেকার শাসন। এই রকম বড় বড় প্রশ্ন সেখানকার বিরোধী দলগুলি করে, আর যে কারণে বিরোধী দল একজোট হতে পারছে না। আর বিরোধী দল যখন একজোট হতে পারছে না, তখন দীর্ঘদিন ধরে সেই মোল্লাদের শাসন চলছে গোটা ইরান জুড়ে। রেজা পাহলাভি নিজেকে গণতন্ত্রপন্থী হিসেবে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। তার পরিবারের যা অতীত, তার পরিবার অতীতে যে শাসন ব্যবস্থা চালিয়েছে সেটি এখনো অনেকে মনে রেখেছে। সুতরাং এত সহজে তাকে তারা মাথায় চাপাবে এটাও ভাবার কোনো অবকাশ নেই। মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। ইরানের ওপর বর্তমান সময় একাধিক মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তারপরে তো পারমাণবিক কর্মসূচি চালায় গোপনে। আঞ্চলিক বা ভূ রাজনৈতিক সব মিলিয়ে পরিস্থিতি চরম উত্তপ্ত আকার ধারণ করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন এবং ম্যাক্সিমাম প্রেসার নীতি এটা তিনি অনুসরণ করেছে, যে যতটা পারো ততটা প্রেসার দাও ইরানের ওপর। কিন্তু প্রশ্ন যেটা, যে ভবিষ্যৎ কূটনৈতিক পথ কি খোলা রয়েছে এখনো পর্যন্ত, নাকি উত্তেজনা আরো বাড়বে? সাধারণ অবস্থায় যেটুকু বোঝা যাচ্ছে যে উত্তেজনা তার চরম পর্যায়ে রয়েছে। ইরান রীতিমতো দুধার থেকে ঘিরে ফেলেছে আমেরিকানরা, আর অপরদিকে ইসরায়েল, তারা তো যে কোনো মুহূর্তে যখন ইচ্ছা তখন ইরানের উপর আক্রমণ শানিয়ে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো সেটা হচ্ছে ইরানের জনগণ তারা ঠিক কি চাইছে। আপনারা জানেন, সেখানকার যে মোল্লা শাসনতন্ত্র চলছে সেই মোল্লা শাসনতন্ত্রের বাইরে তারা আসতে চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানকার অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করে, বেকারত্ব এক অপরিসীম জায়গায় পৌঁছয়, শুরু হয়ে যায় সেখানে সামাজিক স্বাধীনতা আন্দোলন, যে আন্দোলন এখনো চলছে সেখানে। এবং অনেকেই বলছে যে এর পেছনে ইন্ধন রয়েছে আমেরিকার। আর এটা বাস্তব। যে সমস্ত জায়গায় পৃথিবীতে রিজম চেঞ্জ আমরা দেখতে পাই, সেখানে কিন্তু
এই আমেরিকা তাদের হাত থাকে, যেভাবে আমরা দেখতে পেলাম বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম নেপালের ক্ষেত্রে। এখানে দুটো জায়গাতেই কিন্তু আমেরিকা তারা তাদের হাত খুব ভালোভাবে রেখেছিল। ইতিহাস বলছে যে যে কোনো বড় রাজনৈতিক পরিবর্তন টেকসই হতে গেলে দরকার অভ্যন্তরীণ ঐক্য, সুসংগঠিত রূপান্তরের মাধ্যমে এটা করতে হবে। কিন্তু ইরানের ক্ষেত্রে এটা কিন্তু হয়নি, কারণ ইরান দীর্ঘদিন ধরে যে শাসন ব্যবস্থাটা চালাচ্ছে সেই শাসন ব্যবস্থাটা বর্তমান সময়ের একেবারেই উপযোগী নয়। বিশেষ করে মহিলাদের ওপরে তারা তীব্র আক্রমণ শানিয়েছে বিভিন্ন সময়, তাদেরকে হত্যা করা হয়েছে, সমাজের মূল স্রোতে তাদেরকে আনতেই দেয়নি, এমনকি পড়াশোনার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা রেখে দিয়েছে, যাতে ইরানি মহিলারা বেশি পড়াশোনা না শিখতে পারে সেই ব্যবস্থাটাও সরকারিভাবে করা হয়েছে। একই সঙ্গে পর্দা প্রথা তো রয়েছে, প্রকাশ্যে ইরানি মহিলাদের নাকি বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে। অনেক মহিলা বিষয়টিকে নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু এবার যেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমেরিকা যদি হামলা চালায় সেই ক্ষেত্রে ঠিক কি হতে পারে। আমেরিকা হামলা চালানোর পরপরই যেটা দেখতে পাওয়া যাবে, ইরানও পাল্টা হামলা চালাবে, যেটা আমেরিকাও জানে, ডোনাল্ড ট্রাম্পও জানে। কিন্তু ইরান ঠিক কোথায় হামলা চালাবে? ইরান তো তার যেখানে দেশ সেখান থেকে আমেরিকা অনেক দূরে, অত দূর পাঠানোর মতন তাদের কোনো অস্ত্রশস্ত্র নেই। এইবারে এই ইরানের আশেপাশে যে সমস্ত জায়গায় আমেরিকান সেনারা ঘাঁটি গেড়ে রেখেছে সেই সমস্ত জায়গায় আক্রমণ করবে, আর তার ফলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে তারা পড়ে গিয়েছে ব্যাপক চিন্তায়, কারণ তাদের দেশের মধ্যে আমেরিকানরা রয়েছে, আমেরিকানরা ঘাঁটি গেড়ে রয়েছে। এই আক্রমণটা যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশের ওপরই কিন্তু এই আক্রমণ হবে। আবার বিপরীত দিকে ইরানের তরফ থেকেও একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যদি আমেরিকানরা আক্রমণ করে এই পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতা নিয়ে, তাহলে সেই পার্শ্ববর্তী দেশের উপরে আক্রমণ শানাবে ইরান। এইবার আমেরিকা আক্রমণ করলে কোনো না কোনো দেশকে ভিত্তি করে তারপর আক্রমণ শানাবে, এটা একেবারে বাস্তবতা। এইবারে যে দেশের ওপর থেকে তারা আক্রমণ শানাবে সেই দেশটার ওপরেও কিন্তু আক্রমণ করবে ইরান। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে তারা পড়ে গিয়েছে মারাত্মক বিপদে। মানে না তারা আমেরিকাকে সেখান থেকে সরাতে পারছে, না তারা ইরানকে বলছে না আমাদের কোনো দোষ নেই। ইরান তো স্পষ্টভাবে বলে দিয়েছে যে যে দেশকে ব্যবহার করে আমেরিকানরা আমাদের উপর আক্রমণ শানাবে আমরা সেই দেশের উপরে পাল্টা হামলা চালাবো। আর ইরানের পারমাণবিক শক্তি বর্তমানে আছে না নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিষয় হচ্ছে তাদের হাতে এখনো পর্যন্ত বেশ কিছু মিসাইল রয়েছে, যে মিসাইলগুলো দিয়ে ক্ষয়ক্ষতি মারাত্মক হারে করতে পারে ইরান, এবং তার যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তাদের উপর কিন্তু এই আক্রমণ আসবে। এবং আমেরিকা কিন্তু ইরানকে আক্রমণ করবেই, কারণ তারা চাইছে ইরানের এই অবস্থার পরিবর্তন হোক, অর্থাৎ সেখানে যে মোল্লা শাসন ব্যবস্থা বর্তমান রয়েছে সেই মোল্লা শাসন ব্যবস্থাকে সমূলে নিক্ষেপ করতে চাইছে। বারংবার ইসরায়েলের তরফ থেকে আমেরিকাকে বলা হচ্ছে সময় হাতে কম, কারণ বেশি সময় যদি ইরানকে দিয়ে দেওয়া হয় আর ইরান যদি কোনোভাবে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইসরায়েলের উপরে হামলা হওয়ার সম্ভাবনা সর্বাধিক। ইসরায়েল জানে সেটা, আর পারমাণবিক হামলা হলে ইসরায়েল আদতেও সেটা ঠেকাতে পারবে বলে কিন্তু মনে হয় না, কারণ পারমাণবিক অস্ত্রকে প্রতিহত করার মতন এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশেরই সম্ভবত কোনো রকম ক্ষমতা নেই। আমেরিকার আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমেরিকা সুযোগ খুঁজছে। যে কোনো দিন হয়তো ভিডিওটা পোস্ট হচ্ছে সেই মুহূর্তেও সে আক্রমণ করে দিতে পারে, এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমরা ঘিরে রেখেছি, যদি আমাদের কথা না শোনে। অর্থাৎ একটা বিষয় যে আমেরিকা সুযোগ খুঁজছে, সেই সুযোগ যখনই হবে তখনই কিন্তু আমেরিকা এদের উপর আক্রমণ শানিয়ে দেবে। ইরানের ভবিষ্যৎ ঠিক কোন পথে যাচ্ছে কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা বলবেন। তিনটে বিষয় রয়েছে। এক হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য ইরানের মধ্যে নেই, যে কারণে তাদের উপর প্রেসার। আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তাদের উপরে সর্বাধিক রয়েছে। জনসংখ্যার সম্মিলিত দাবির রূপ রয়েছে, এবং একই সঙ্গে ইরানে কি আদতেও পরিবর্তন আসতে চলেছে?
নাকি বর্তমান অবস্থায় স্থায়ী থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমরা খুঁজবো আপনাদের কাছ থেকে। অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য জানাবেন যে ইরানের আদতেও পরিবর্তন হচ্ছে কিনা। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, যাতে অনেকের কাছে এই বিষয়গুলো পৌঁছয়। অনেকেই জিও পলিটিক্স নিয়ে থাকতে চায়, তারা ভালোবাসে, অন্তত তাদের জন্য যদি ইচ্ছে হয় অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।